আমার এক বুয়েটিয়ান বড় ভাই ইউএসএ থাকে। একদিন সে আক্ষেপের সুরে বলছিল, জানিস পৃথিবীর এত দেশে ঘুরলাম, বাংলাদেশের মতো এত সুন্দর বর্ষার বৃষ্টি আমি আর কোথাও দেখিনি। শীতের সকাল এত সুন্দর হতে পারে সেটা পৃথিবীর আর কোথাও আমার চোখে পড়েনি। অথচ ছোটবেলা থেকে পড়াশোনায় মেধার স্বাক্ষর রেখে এক সময় বুয়েটের সুযোগ পেলাম। ভেবেছিলাম ভালো চাকরি করে দেশেই থেকে যাব, দেশের উন্নয়নে কাজ করব। কিন্তু উন্নত আর নিরাপদ ভবিষ্যৎকে মাথায় রেখে এক সময় দেশ ছেড়ে বিদেশে স্থায়ী হতেই হলো। এমন হাজারো মেধাবীর দেশ ছাড়ার গল্প আমার বা আপনার আশেপাশে কান পাতলেই শোনা যাবে। তবে আসলে ঠিক কি কারণে বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার ছেলে মেয়ে বিদেশে পাড়ি জমাচ্ছে আর দেশে ফিরছে না, তার রহস্য ভেদ করতে দেখতে হবে আজকের ভিডিও। প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা 1,40,00,000-এরও বেশি। একজন সফল বা মেধাবী ছাত্র যখন দেশের বাইরে গিয়ে তার মেধার স্বাক্ষর রেখে ভালো জীবনযাপন বেছে নেওয়ার জন্য স্থায়ী হয়, তখন আমরা দেশের একজন সুনাগরিকই হারাই না, হারাই একজন নেতা, গবেষক, উদ্যোক্তা, যে হয়তো তার নেতৃত্ব গুণ দিয়ে বদলে দিতে পারত এই দেশকে। বিশ্বব্যাংকের হিউম্যান ফ্লাইট অ্যান্ড ব্রেইন ড্রেন ইন্ডেক্স 2024-এ বাংলাদেশ 10-এর মধ্যে 6.7 পয়েন্ট অর্জন করেছে, যেটা আগের বছর ছিল 6.8। অর্থাৎ এই পয়েন্টটা বেশি হওয়ার অর্থ হচ্ছে এত বেশি সংখ্যক মানুষ দেশের বাইরে যাচ্ছে কিন্তু আর কখনো ফিরে আসছে না। বিশ্বের 176টি দেশের মধ্যে বাংলাদেশ 37তম স্থানে রয়েছে, যেখানে আমাদের প্রতিবেশী মালদ্বীপ, ভারত, পাকিস্তান গড়ে 5.5 স্কোর নিয়ে সবাই 50-এর বাইরে অবস্থান করছে। 2024 সালে শুধু আমেরিকাতে পড়তে যাওয়া শিক্ষার্থীদের সংখ্যা 17,000-এরও বেশি, যা তার আগের বছরের তুলনায় 26% বৃদ্ধি পেয়েছে। এর ফলে আমেরিকাতে পড়তে যাওয়া শিক্ষার্থীদের সংখ্যায় বাংলাদেশ 1 লাফে 8 নম্বর দেশের স্থান দখল করেছে। 2008 সালে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা 16,609 জন, সেখানে 2013 সালে 24,112 জন এবং 2022 সালে এই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে 49,151 জন। এই তথ্য থেকেই আমরা বুঝতে পারি বিগত 14 বছরে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের সংখ্যা প্রায় 3 গুণেরও অধিক বেড়েছে। এবার দেখা যাক এত বেশি সংখ্যক শিক্ষার্থী বিদেশে পাড়ি জমায় অথচ কেন দেশে না ফিরে বিদেশেই স্থায়ী হতে চায়। ব্রিটিশ কাউন্সিল 2024-এর জানুয়ারিতে এক জরিপে বলেছে দেশের 55% তরুণ দেশ ছাড়তে চায় বেকারত্ব, দুর্নীতি ও বৈষম্যমূলক আচরণের কারণে। তার মধ্যে 37% তাদের চাকরি না পাওয়ার পেছনে দুর্নীতি ও স্বজনপ্রীতিকে দায়ী বলে মনে করেন। একটা সত্য তথ্য শেয়ার করি। উন্নয়নশীল দেশের পলিসি মেকাররা কৌশলে এমন এক সিস্টেম চালু রাখে যেন মেধাবীরা দেশে থাকতে না পারে, সাধারণ মানুষকে যেন তারা তাদের অবাধ দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতির বিরুদ্ধে সচেতন না করতে পারে, আর যারা দেশে থাকবে তারা যেন মেরুদণ্ডহীন এবং পদলেহনকারী হয়। এবং সেই সিস্টেম দশকের পর দশক চালু রাখে যেন তারা এভাবেই ক্ষমতার মসনদে বসে দেশের সাধারণ মানুষকে শোষণ করতে পারে। আর তাদের এই দুষ্ট ক্ষমতার চক্রকে কেউ চ্যালেঞ্জ জানানোর মতো নৈতিক ও মেধাবী মানুষ যেন না থাকে, সেই সিস্টেম তারা চালু রাখে। আচ্ছা, আপনাদের কি মনে আছে 27তম বিসিএস এর প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারোয়ার আলমের কথা, যিনি র্যাবে দায়িত্ব পালনকালে ভেজাল, মাদক এবং ক্যাসিনো সহ অসংখ্য অনিয়মের বিরুদ্ধে কঠোর হস্তে আইন প্রয়োগ করেছিলেন। এতে কিছুদিন পর তাকে পুরস্কারের বদলে পদচ্যুত করা হলো এবং এই ব্যাচের পরবর্তী প্রমোশনে তাকে প্রমোশন বঞ্চিতও করা হলো। এবং দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দেন এবং লিখেন, এই দেশে হয়তো অন্যায়ের বিরুদ্ধে কথা বলাটাই একা অন্যায়। মেধাবী সৎ কর্মকর্তারা যে পদে পদে বৈষম্যের শিকার হন, এটা তার বাস্তব উদাহরণ। সুতরাং উনার মতো ভালো সাবজেক্টে পড়ুয়া একজন সৎ মেধাবী মানুষ দেশে থেকে অন্যায় মেনে নেওয়ার চেয়ে বিদেশে গিয়ে মেধার পরিচয় দিয়ে নিরাপদ জীবনযাপন করবেন, এটাই তো স্বাভাবিক। আবার গবেষণায় বাংলাদেশ গড়ে জিডিপির 0.3% বরাদ্দ দিয়ে থাকে, যেখানে উন্নত দেশগুলোর এই বরাদ্দের পরিমাণ 2 থেকে 3%-এরও বেশি হয়ে থাকে। দেশের গড়ে 60 থেকে 65% নবীন চিকিৎসক প্রতি বছর বিদেশে উচ্চশিক্ষার জন্য গমন করে। কারণ শুধুমাত্র মেডিকেল খাতই নয়, অন্যান্য গবেষণা খাত যেমন রোগতত্ত্ব, অর্থনীতি, তথ্য প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিং এর উচ্চতর গবেষণা এত অল্প বাজেটে সম্ভব নয়। সুতরাং তাদের কাছে ফান্ড সহ স্কলারশিপ নিয়ে বিদেশে উন্নত গবেষণার জন্য পাড়ি জমানো খুবই ভালো অপশন। আমাদের দেশে জনগণ ট্যাক্স দেয় কিন্তু সেবা পায় না, এমনকি বিভিন্ন দফতরে ঘুরতে ঘুরতে একসময় অবৈধ আর্থিক লেনদেন কিংবা ঘুষের মাধ্যমে সেবা পেতে হয়। অথচ উন্নত দেশগুলোতে নাগরিক যখন ট্যাক্স প্রদান করে তখন সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা পেয়ে থাকে। ইন্স্যুরেন্স ও পেনশন সুবিধা যা একজন ব্যক্তিকে সামাজিক নিরাপত্তা দিবে। আমাদের দেশে সরকারি উদ্যোগ আছে, তবে তার বাস্তব সুবিধা জনগণ কতটুকু পায় তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। অথচ উন্নত দেশগুলোতে এই ইন্স্যুরেন্সের মাধ্যমে একজন নাগরিক শেষ বয়সে তার পরিপূর্ণ সামাজিক নিরাপত্তা পেয়ে থাকে। আবার অ্যাক্সিডেন্ট হলে কিংবা কোনো ক্ষতি হলে এই ইন্স্যুরেন্সের মাধ্যমে একজন নাগরিক যথেষ্ট ক্ষতিপূরণ পেয়ে থাকে। দেশের বাইরে আপনি বিপদে পড়লে পুলিশ কল
করলে তারা আপনাকে তাৎক্ষণিক উদ্ধার করবে এবং আইনি সহায়তা দিবে। তবে আমাদের দেশে পুলিশ বাংলা সিনেমার মতো দৃশ্যের শেষ অংশে আসলেও অনেক ক্ষেত্রে অভিযোগ পাওয়া যায় যে আসামি প্রভাবশালী, তাই তার প্রভাবে থানায় মামলা দায়ের ও ভুক্তভোগীর আইনি সুরক্ষার ব্যাপারে গড়িমসি করা হচ্ছে। শেষ পর্যন্ত হয়তো মামলা হলেও অনেক ক্ষেত্রে অপরাধ দুর্বল করে দেখিয়ে তদন্ত প্রতিবেদন কোর্টে দাখিল করায় ভুক্তভোগী ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। কিন্তু বিদেশে অপরাধী যত বড় প্রভাবশালী হোক না কেন, তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয় প্রশাসন। আবার ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশে মানুষকে দিনের পর দিন আদালতের বারান্দায় ঘুরতে হয়, অথচ উন্নত বিশ্বে নাগরিকের বিচার পাওয়ার অধিকার খুব জোর দিয়ে নিশ্চিত করা হয়। সুতরাং এত সমস্যার ভিড়ে যদি কারো নিরাপদ জীবনযাপনের সুযোগ দেশের বাইরে তৈরি হয়, সে তো নিশ্চয়ই বিদেশে পাড়ি জমাতে চাইবে। এখন তাহলে এই জাতিকে মেধাশূন্য করে দেওয়ার মরণব্যাধি থেকে উত্তরণের উপায় কি? এক্ষেত্রে আমরা এশিয়ার কয়েকটি দেশের নীতিগুলোকে ফলো করতে পারি। তাইওয়ান, যারা সেমিকন্ডাক্টর শিল্পের বৈশ্বিক হাব হিসেবে পরিচিত, তাদের MIT, অক্সফোর্ড, হার্ভার্ডের মতো বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা দেশে কাজ করার আগ্রহ জানালে তাদের উন্নত বিশ্বের সাথে মিল রেখে বিশেষ প্রণোদনা দেওয়া হয় এবং গবেষণার কাজে লাগানো হয়। তাদের অর্জিত জ্ঞানকে বিশেষ বিশেষ সেক্টরে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মতো দেশের সামরিক, অর্থনৈতিক ও চিকিৎসা খাতে নতুন নতুন গবেষণা প্রতিষ্ঠান গড়ে তুলে সেখানে বিশ্বের নামি দামি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদেরকে উচ্চ বেতনে গবেষণার কাজে লাগানো যেতে পারে। ভারত যেমন তার পরমাণু, মহাকাশ গবেষণা, রোগতত্ত্ব ও স্বাস্থ্য খাতের গবেষণায় বিশ্বের টপ র্যাঙ্ক বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করা গবেষকদেরকে কাজে লাগায়। একইভাবে আমাদের মেধাবীদেরও সুযোগ করে দিতে হবে। উচ্চশিক্ষার প্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাব মুক্ত করে গবেষণার পরিবেশ তৈরি করে দিতে হবে। ভারতের IIT সহ টপ র্যাঙ্কের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ ছাড়া প্রথাগত কোনো দলীয় রাজনীতির সুযোগ নেই। এর ফলে তারা বৈশ্বিক CEO, ইঞ্জিনিয়ার এবং চিকিৎসক তৈরির হাব হয়ে উঠেছে। উন্নত বিশ্বের মতো এই সকল গবেষকরা যেন সামাজিক নিরাপত্তা ও আইনি সুরক্ষা পায়, সেদিকে রাষ্ট্রকে কঠোর হতে হবে। তবেই আমরা মেধাবীদেরকে দেশে ধরে রাখতে পারবো। আমরা প্রত্যাশা করি আমাদের দেশেও একদিন আধুনিক ল্যাব স্থাপন হবে, গবেষণার পরিবেশ সৃষ্টি হবে, মেধাবীরা বিদেশ থেকে উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে আসবে, গবেষণা করবে এবং দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করবে। একদিন আমরা মহাকাশ জয় করব, আমাদের বিজ্ঞানীরা বিভিন্ন মহামারীর টিকা আবিষ্কার করবে, আমাদের ইঞ্জিনিয়াররা বিশ্বসেরা অবকাঠামো তৈরি করবে। আর এভাবেই বিজ্ঞান ও গবেষণায় পুরো বিশ্বকে আমরা নেতৃত্ব দিব।